আসসালামু আলাইকুম। শফি মাহমুদ সাগর স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। গুমের শিকার ব্যক্তিদের স্মরণ আর পরিবারকে সমবেদনা জানাতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হচ্ছে আজ। বাংলাদেশ এবার জাতিসংঘের গুম বিরোধী সনদে সই করায় দিবসটি বিশেষ মাত্রা যোগ করেছে। পরিসংখ্যান বলছে, গত 15 বছরে বাংলাদেশে 7 শতাধিক মানুষ গুম হয়েছেন। নিখোঁজদের সন্ধান, শনাক্তকরণ ও কেন গুম করা হয় তা তদন্তে 5 সদস্যের কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল আহসান। 5 ফিট বাই 10 ফিটের মতো হবে একটা কুঠুরিতে বন্দি করে রাখে প্রায় 61 দিন। প্রতি মুহূর্তে আমি মৃত্যুর জন্য প্রহর গুনছিলাম। এরকম একটি সময়, অবর্ণনীয়, অসহনীয় দুঃখ যন্ত্রণা। ঘুমাতে পারতাম না। আমি কোনো সময় স্বপ্নে দেখতাম আমার পরিবারের সদস্যদেরকে, মানে ওখানে দিন যে কিভাবে কাটে তা বোঝানো যায় না। আপনি চিন্তা করেন, একজন লোক ছোট্ট একটা জায়গায় রাত দিন 24টা ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস থাকা, জানালা নাই, আর বাইরে দেখার তো সুযোগ নাই। কি সকাল বিকাল বুঝতে পারবেন না। এটাকে সিস্টেম করে রাখে ডিরেক্ট, যাতে আলোটা না ঢুকে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বুঝতে পারবেন না আপনি। জীবন্ত অবস্থায় আমি কবর দিয়ে দিয়েছি। এটা আমার এরকম সবচেয়ে কষ্ট লাগতো সন্তানদের জন্য, যে আমি যদি জানতাম তোমার সাথে এই আচরণ করবে, আমি একটু আদর করে দিয়ে আসতাম। 2টা মেয়েকে একটু আদর করে দিয়ে আসতাম। এতদিনের জন্য ওদের সাথে আলাদা হয়ে যাবো আমি চিন্তাও করতে পারিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর আয়না ঘরের বন্দিদশা থেকে মুক্তি পান সালাউদ্দিন আহমেদ, ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার জেনারেল আজমি, মাইকেল চাকমার মতো অনেকেই। বছরের পর বছর নিখোঁজ থাকার পর তাদের এই মুক্তিতে গুম হওয়া ব্যক্তিদের ফিরে পাওয়ার আশায় বুক বাঁধছেন স্বজনরা। গুমের শিকার প্রিয়জনের এখনো কোনো হদিস না পাওয়ায় পরিবারের কান্না থামছে না। আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের মুক্তির দাবিতে তাদের স্বজনদের সমন্বয়ে গঠিত সংগঠন মায়ের ডাক এবং মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী গত 15 বছরে বাংলাদেশে 700-রও বেশি মানুষ গুম হয়েছেন। মায়ের ডাকের তথ্য মতে অনেকে প্রাণে বাঁচলেও 150-র বেশি মানুষের খোঁজ মেলেনি এখনও। এমন বাস্তবতায় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরই সিদ্ধান্ত নেয় গুম প্রতিরোধে জাতিসংঘের সনদে সই করবে বাংলাদেশ। এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক 9টি সনদের 8টিতেই সই করলেও গত 15 বছরে গুম বিরোধী সনদে সই করেনি শেখ হাসিনা সরকার। অবশেষে সরকার পতনের পর গুম প্রতিরোধ দিবসের একদিন আগে সনদে সই করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর ফলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের জন্য সরকারের যে কোনো প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনতে পারবে জাতিসংঘ। গুম করার অপরাধে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান, শনাক্তকরণ এবং তারা কোন পরিস্থিতিতে গুম হয়েছিলেন তা তদন্ত করতে 5 সদস্যের কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা প্রদান সংক্রান্ত আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি গুম প্রতিরোধ সংক্রান্ত জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। নজরানা চৌধুরীর রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার সরকারি বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় 3.5 ঘন্টার এই বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বন্যা, রপ্তানিমুখর শিল্পের উৎপাদন, নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখাসহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। গুম প্রতিরোধে জাতিসংঘের এ সংক্রান্ত কনভেনশনে অনুস্বাক্ষর করার কথাও জানানো হয় এই বৈঠকে। কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে, কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে, ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে, এসব বলে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব।
কালো টাকা সাদা করার যে সিদ্ধান্ত বিগত সরকার নিয়েছিল তা বাতিলের সিদ্ধান্তও নেওয়া হয় উপদেষ্টা পরিষদ বৈঠকে। একই সাথে হজের সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে হজের খরচ যৌক্তিক পর্যায়ে নামিয়ে নিয়ে আসা হবে বলেও জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কারের যে লক্ষ্য বর্তমান সরকার নিয়েছে, সেজন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। আমাদের এই সরকারটা হচ্ছে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের আউটকাম। তো সেখানে আদৌ নিরাপত্তা সংস্থা মনে করে কিনা যে এরকম দরকার আছে, সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না, আর এটাকে বৈষম্যমূলক মনে করা হয়েছে, সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে জয়লাভ করা বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। একই সাথে সাবজয়ী অনূর্ধ্ব-20 ফুটবল দলকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। পাচারকৃত অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। অন্যদিকে অস্ট্রেলিয়া বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য 10 লাখ অস্ট্রেলীয় ডলার সহযোগিতার ঘোষণা দিয়েছে। অস্ট্রেলিয়ার অস্থায়ী হাইকমিশনার নার্দিয়া সিমসন বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতে এই আর্থিক সহযোগিতার কথা বলেন। ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনে প্রাণহানির জন্য শোক প্রকাশ করে অস্ট্রেলিয়ার হাইকমিশনার অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। সিমসন রোহিঙ্গা সংকট সমাধানে নিজ দেশের আগ্রহের কথা উল্লেখ করে জানান, অস্ট্রেলিয়া বর্তমানে রোহিঙ্গা শিবিরে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে। এর আগে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংলি একই ভবনে প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতে এলে তার কাছে পাচার হওয়া অর্থ ফেরত আনার উপায় সম্পর্কে জানতে চান। সুইস রাষ্ট্রদূত বিশ্বব্যাপী স্বীকৃত প্রক্রিয়া ও নিয়ম মেনে সহযোগিতার আশ্বাস জানান। পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা খুবই জটিল প্রক্রিয়া। পাচারের অর্থ ফিরিয়ে আনার জন্য বেশিরভাগ দেশের সাথে চুক্তি নেই বাংলাদেশের। এসব জানিয়ে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকারের লক্ষ্য হওয়া উচিত ভবিষ্যতে যেন আর অর্থ পাচার না হয় এবং পাচারকারীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা। বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রথম বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আরও জানান, এই কমিটি মূলত বর্তমানে দেশের অর্থনীতি কী অবস্থায় আছে তা পর্যালোচনা করে সরকারকে করণীয় পরামর্শ দেবে। অর্থনৈতিক তথ্যপত্র মূল্যায়ন এবং বিভিন্ন অংশীজনের সাথে আলোচনার মাধ্যমে সংকট চিহ্নিত করা হবে বলে জানান দেবপ্রিয়। এটা একটা অত্যন্ত জটিল প্রক্রিয়া। এই টাকা থেকে যে ওই বাড়িটা কেনা হয়েছিল ওই দেশে ওই সময়, এইটাকে লাগানো ফিট করা এত সহজ ব্যাপার না। এটা হলো 1 নম্বর। দ্বিতীয়ত হলো ওইটা আনার ক্ষেত্রে যে আইনানুগ যে সমস্ত চুক্তি থাকে সব দেশের সাথে আমাদের সেই চুক্তিগুলো যথোপযুক্তভাবে নেই। তৃতীয়ত হলো ওই চুক্তিগুলোকে কার্যকর করে ব্যবহার করার জন্য আইনজীবী থেকে আরম্ভ করে আর্থিক খাতের বিশেষজ্ঞ থেকে ইত্যাদির সেই দক্ষতাটা অনেক ক্ষেত্রে আমাদের নেই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক 8 মন্ত্রী ও 6 সংসদ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ শামস জগলুল হোসেনের আদালত বৃহস্পতিবার এই আদেশ দেন। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া মন্ত্রীরা হলেন সাবেক মন্ত্রী জাহিদ মালেক, দীপু মনি, মহিবুল হাসান চৌধুরী, সাধন চন্দ্র মজুমদার, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, কামাল আহমেদ মজুমদার, শাহজাহান খান ও কামরুল ইসলাম। দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া সাবেক 6 সংসদ সদস্যরা হলেন সলিম উদ্দিন তরফদার সেলিম, মামুনুর রশিদ কিরণ, কুজেন্দ্রলাল ত্রিপুরা, কাজিম উদ্দিন, নুরি আলম চৌধুরী ও জিয়াউর রহমান। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সরকার নির্বাচনের রূপরেখা তৈরি করবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান তিনি। নাজিবুর রহমানের রিপোর্ট। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন বিএনপির 3 শীর্ষ নেতা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও আমির খসরু মাহমুদকে সাথে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক বৈঠকে বসেন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও আইন উপদেষ্টা আসিফ নজরুল বৈঠকে অংশ নেন। ঘণ্টাব্যাপী এই বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধান উপদেষ্টার সাথে বৈঠক ফলপ্রসূ হওয়ার কথা জানান তিনি। ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আমরা অত্যন্ত আশাবাদী হয়েছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে প্রফেসর ইউনূস রয়েছেন, তারা তাদের আন্তরিকতা, দেশপ্রেম, যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন। নির্বাচনের রূপরেখা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রূপরেখা দেবে অন্তর্বর্তীকালীন সরকার। তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কার সমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। আমরা কোনো তারিখ বলিনি, ওরা প্রয়োজনে ওনারই তো তারিখ বলবেন, আমরা তো তারিখ বলবো না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে পর্যায়ক্রমে। এ সময় নির্বাচন সহ দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলমান থাকবে বলেও জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দুদকের মামলায় খালাস পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, হয়রানিমূলক মামলার মাধ্যমে নেতাকর্মীদের জীবন ধ্বংস করা হয়েছে। তার পরিবারও প্রতিহিংসা রাজনীতির শিকার। অন্যদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা 2 মামলায় বৃহস্পতিবার স্থায়ী জামিন পেলেন আইএফআইসির ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। রিপোর্ট করছেন আপেল শাহরিয়ার। বিভিন্ন মামলায় আইনি লড়াইয়ে আদালতের আঙ্গিনায় আসলেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আজকের দিনটি ছিল অন্যরকম। ঢাকার বিশেষ জজ 6-এর বিচারক মাসুদ পারভেজ তাকে দুদকের মামলায় বেকসুর খালাস দিয়ে রায় দেন। 1 দশকেরও বেশি সময় ধরে চলা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়েরকৃত মামলাটি আদালতে প্রমাণ করতে পারেনি দুদকের আইনজীবী। আরেক মামলায়ও খালাস পান তিনি। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার তার পরিবারকে ধ্বংস করে দিয়েছে। এই 17 বছরে বহু পরিবার ধ্বংস হয়ে গেছে, একইভাবে আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আমার বিক্ষুব্ধ পরিবার থেকে এটার হলো না। একটা ভাই মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে। আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই কোর্টের বারান্দায় আপনারা দেখেছেন আমাকে বহুবার। আজকে এখানে যারা আছে সকলেই আমার মতো কম বেশি ভুক্তভোগী, কেউ কম কেউ বেশি। আমি বিশ্বাস করি আল্লাহর যে রহমত, আল্লাহর যে বিচার, এই বিচার থেকে কোনো মানুষ রেহাই পাবে না। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় জামিন আবেদন করেন আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। তার বিরুদ্ধে 2 মামলায় আদালত তাকে স্থায়ী জামিন দেন। 10 বছর দেশে থাকিনি, আমাদের ছাত্র বৈষম্য এবং জনতার যে বিজয়, সেই বিজয়ের জন্য আমরা স্বাধীনভাবে আমরা আদালতে স্যারেন্ডার করেছি এবং বিজ্ঞ আদালত সেই স্যারেন্ডার করার পরে উনি আমাকে ওনার জাজ মতো আমাকে বেল দিয়েছেন। এবং আমি আশা করছি এইসব মিথ্যা মামলা আমার না, যারা ভুক্তভোগী সবার যেন এই বিজ্ঞ আদালত বিবেচনা করেন। এ সময় ন্যায় বিচার পাবার প্রত্যাশা করেন তিনি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্য বন্ধে প্রতিটি দলে আসন প্রতি 2 জন প্রার্থী নির্ধারণ, প্রার্থীকে কমপক্ষে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সদস্য হতে হবে, না ভোটের বিধান চালু, সংসদে আসন সংখ্যা বৃদ্ধির সুপারিশ করেছে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজন। বৃহস্পতিবার রাজধানীতে ডেইলি স্টার ভবনে সুজন আয়োজিত আলোচনা সভায় এসব সুপারিশমালা তুলে ধরেন তারা। মইদুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারে করণীয় শীর্ষক আলোচনা সভার বেশিরভাগ বক্তারাই তুলে ধরেন বিগত আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনের তিক্ত অভিজ্ঞতার কথা। তারা বলেন, নির্বাচনকালে নিরপেক্ষ এবং নির্দলীয় সরকার ব্যবস্থা সংবিধানে আবারও ফিরিয়ে আনতে হবে। সেই সাথে নির্বাচনের আগে মনোনয়ন বাণিজ্য কিভাবে বন্ধ করা যায় তাও উল্লেখ করেন বক্তারা। ভোটারদেরকে তৃণমূল পর্যায়ে ভোট পরিচালনা করার, ভোট সংরক্ষণ করার, ভোটের রেজাল্টটা নির্বাচন কমিশনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। তত্ত্বাবধায়ক সরকার নামক যে শব্দটা ছিল সেটাকে আরো রিফাইন করে আরো কিভাবে করে সংবিধানে অন্তর্ভুক্ত করবেন সেটা করেন। কারণ পলিটিক্যাল গভর্নমেন্ট দিয়ে নির্বাচন এই দেশে বহু বছর অনাগতকালে সম্ভব না, হবে না। আর বিউরোক্রেসিকে নিউট্রাল করবেন। একটা আসনে
একটা রাজনৈতিক দল মানে সর্বোচ্চ 2 জন প্রার্থী মনোনয়ন দিতে পারে। দেশে জনসংখ্যার বিবেচনায় জাতীয় সংসদের আসন সংখ্যা আরও বাড়ানো দরকার বলেও আলোচনা সভায় উল্লেখ করেন বক্তারা। ইংল্যান্ডে 7 কোটি মানুষ এবং হাউস অব কমন্সের আসন কত 650। বাংলাদেশে 18 কোটি মানুষ, কিভাবে 300টা আসন এখানে হয়? ইংল্যান্ডের হিসেবে তো এখানে প্রায় 1000 খানিক 900 পার্লামেন্টের আসন হতে পারে। একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং সংসদ নেত্রী হবে না, দলীয় প্রধান হবেন না, 2 বারের বেশি হবেন না, 70 ধারা থাকবে না অথবা সংশোধন হবে। এই কাজগুলো যদি নির্বাচিত সরকারের জন্য রেখে দেয় তারা কখনোই করবে না। আরপি অনুযায়ী কিন্তু লেজির ভিত্তিক ছাত্র রাজনীতি এটা নিষিদ্ধ। আমাদের রাজনৈতিক দলগুলো যেটা করেছে তাদের গঠনতন্ত্র থেকে বাদ দিয়েছে, কিন্তু আইনের যে উদ্দেশ্য সেটা না মেনে তারা ভাতৃপ্রতিম সংগঠন বলে এটা চালিয়ে দিচ্ছে। নির্বাচনে অপছন্দের প্রার্থীকে বর্জন করার জন্য পুনরায় না ভোট এর বিধান চালু করতে হবে বলেও মনে করেন বক্তারা। এত ডিটেইল এটাকে করা যেতে পারে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। 2024-25 অর্থ বছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা 38,000 কোটি টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক, যা গেল অর্থ বছরের চেয়ে 3,000 কোটি টাকা বেশি। এর মধ্যে রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকসমূহের জন্য 12,615 কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকসমূহের জন্য 25,385 কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার এই সংক্রান্ত নীতিমালা এবং কর্মপরিকল্পনা ঘোষণাকালে বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর জানান, কৃষি ঋণে দালালদের দৌরাত্ম্য রোধ করতে চান তিনি। একই সাথে কৃষি ঋণ যেন কৃষি খাতেই ব্যবহৃত হয় সেটিও নিশ্চিত করার পরিকল্পনা তার। মোট ঋণের 2% থেকে বাড়িয়ে কৃষিতে যদি সেটি 4% উন্নীত করা সম্ভব হয় তাহলে উৎপাদন বৃদ্ধি এবং আমদানি নির্ভরতা কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।